বাংলাদেশের এএফসি এশিয়ান কাপে খেলার স্বপ্ন আপাতত শেষ। বাংলাদেশ ২০২৭ এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠার যে সুযোগ ছিল, সেই সুযোগটা বাংলাদেশ হারিয়েছে। ৪ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ২, ইন্ডিয়ার পয়েন্টও ২। অন্যদিকে হংকংয়ের পয়েন্ট ৮ এবং সিঙ্গাপুরের পয়েন্ট ৮। বিদায় নিয়েছে ইন্ডিয়াও। হংকং কিংবা সিঙ্গাপুরের মধ্য থেকে যে কোনো একটি দল এই গ্রুপ থেকে চূড়ান্ত পর্বে উঠবে। তবে বাংলাদেশ ফুটবল দলের বেশ কিছু জায়গায় উন্নতি হয়েছে, আবার অনেক জায়গায় সেই ফারার লেভেলে রয়ে গেছে, সেটা কোচিং স্টাফ থেকে শুরু করে ফুটবলার পর্যন্ত প্রায় সব জায়গায়। আপনি হংকং এর সাথে প্রথম ম্যাচে ঐতিহাসিক একটা কামব্যাক করলেন, যদিও সেটা আপনি ধরে রাখতে পারেননি, কিন্তু ৩-১ করলে পিছিয়ে থাকার পরেও আপনি ৩-৩ করাটা চারটিখানি কথা না। এত কাছে গিয়েও আপনি পয়েন্ট হারালেন, সেটা দুর্ভাগ্য হোক কিংবা কোচের অদক্ষতা অথবা খেলোয়াড়দের বিচক্ষণতার অভাব, যাই হোক না কেন, তাহলে পরের ম্যাচে নিশ্চয়ই সেটা আপনি ওভারকাম করবেন, কিংবা ওভারকাম করার জন্য যা যা করা দরকার তাই করার চেষ্টা করবেন। কিন্তু কিসের কি? প্রথম ম্যাচে আপনি দেখলেন সমিত, ফাহমিদুল, জামাল ভুঁইয়া, জায়ান আহমেদ মাঠে নামার পরে পুরো ম্যাচের চিত্র চেঞ্জ হয়ে গেল। তার মানে পরের ম্যাচে আপনি ভেরি সিম্পল এদেরকে একাদশে ইনক্লুড করবেন, কিন্তু না, আপনি আবার সেই সোহেল রানা, সেই সাদুদ্দিনে মজে গেলেন। অনেকে হয়তো এখন বলবেন সাদুদ্দিন তো এই ম্যাচে ভালো খেলেছে। হ্যাঁ, খেলেছে, তো সে ২-৩ বছর পরে একটা ম্যাচে ভালো খেলেছে, সেটা তো ডিফেন্ড করার মতো কোনো কিছু খেলে নাই। আপনি হংকং গেছেন জয়ের জন্য, অথচ 3 ম্যান ব্যাকলাইনে ৫ জন ডিফেন্ডার নিয়ে আপনি স্টার্ট করলেন। তাহলে কি দাঁড়ালো? কোনো কোচ জয়ের জন্য ৫ ডিফেন্ডার নিয়ে মাঠে নামে না। ম্যাচ শেষে কোচ বললেন যে আমার উপর বিশ্বাস রাখুন। আপনার উপর বিশ্বাস কিভাবে রাখবে? আমাদের নাম্বার 10 রাকিব ড্রয়ে খুশি হলেন। আপনাদের খুশিটা যদি অল্প ব্যবধানে হার কিংবা ড্রয়ে যদি সীমাবদ্ধ থাকে, তাহলে আপনাদের জন্য এশিয়া কাপের মূল পর্ব আসে নাই। হংকং এর বিপক্ষে হোম ম্যাচে ফাহমিদুল ওয়াজ আউটস্ট্যান্ডিং, বাট এওয়ে ম্যাচে তাকে আপনি একাদশে রাখলেন না, রাখলেন একাদশের বাইরে। জায়ান আহমেদ ভালোই খেলতেছিল, আপনি তাকে কোন যুক্তিতে সাব করালেন? সাব করার আগ মুহূর্তে অসাধারণ একটা ক্রসও সে দিয়েছিল। পুরো ম্যাচে বেশ কয়েকটা ক্রস সে দিয়েছে, কিন্তু নির্দিষ্ট টার্গেটম্যান না থাকায় সে ক্রসগুলোর কোনো আউটপুট এলো না। লেফট ফ্লাঙ্কে জায়ান এবং ফাহমিদুলকে একসাথে খেলাতে পারতেন, অন্তত আক্রমণের ধার আরো বেশি হতো এবং আপনি দুজনকে একসাথে বাজিয়ে দেখতে পারতেন। হংকং এর সাথে প্রথম ম্যাচে ৩-১ পিছিয়ে থেকে মোরসালিন একটা গোল দিয়ে স্কোর লাইন ২-৩ করে সেই সিইউ সেলিব্রেশন করলো। ওই সময় কি সেলিব্রেশন করার কথা বা করার মতো কোনো সময়? ফুটবলের যারা কালেবদ্রে খোঁজ খবর নেয়, তারাও এই সিনারিও দেখে বিব্রত হয়েছে, যেখানে সমিত সোম গোলপোস্টের ভেতর থেকে বল নিয়ে দৌড়ে যাচ্ছে সেন্টার করার জন্য, আর মোরসালিন সাহেব গোল দিয়ে সিইউ সেলিব্রেশন করতেছে। সেম লাস্ট ম্যাচে রাকিব গোল করলো, দেন সেলিব্রেশন করলো, আর ছবি তোলা মেতে উঠলো। ওইদিকে হামজা বল নিয়ে সেন্টার করার জন্য দৌড়াচ্ছেন। এরা এখনো সেই ফারার লেভেলেই পড়ে আছে। সেলিব্রেশনের জন্য যে বাংলাদেশের একটা মোমেন্টাম ছিল, এই মোমেন্টামটা যে নষ্ট হয়ে গেল, সেটা ওনাদের মাথায় নেই। কখন সেলিব্রেশন করতে হয় আর কখন তাড়াতাড়ি বল নিয়ে সেন্টার করতে হয়, সেটা আমাদের রাকিব বোসালির মতো টপ লেভেলের ফুটবলাররাও জানে না, যা সত্যি আনএক্সপেক্টেড। হামজা, সমিত, ফাহমিদুল কিংবা জায়ান আহমেদরা ম্যাচ হারার পরে যেভাবে আবেগ আপ্লুত হয়ে পড়লেন, যেভাবে ম্যাচ চলাকালীন নিজেদের নিন্দে দিয়ে ডেডিকেশন শো করলেন, তা দেশীয় খেলোয়াড়দের মধ্যে খুব একটা চোখে পড়েনি। ম্যাচ জয়ের জন্য যেভাবে জান প্রাণ দিয়ে চেষ্টা করলেন, সেম ভাবে যদি আমাদের কিংস কোরামের রথি মহারথীরা করতেন, তবে পয়েন্ট টেবিলে বাংলাদেশের চেহারাটা আরেকটু উপরের দিকে থাকতো। আমাদের ব্যাড লাক ৪টি ম্যাচে আমাদের অনুকূলে ছিল, অনুকূলে থাকার পরও আমরা হারিয়েছি পয়েন্ট, আমরা জিততে পারিনি। হামজার মতো এত বড় তারকা পাওয়ার পরেও অপেক্ষাকৃত দুর্বল গ্রুপের সুবিধা আমরা কাজে লাগাতে পারিনি, কারণ আমাদের একজন ওই লেভেলের কোচ নাই যার একটা নির্দিষ্ট টার্গেট আছে। আমাদের কোনো স্বপ্নবাজ ফেডারেশন নাই, যেখানে অরিজিন ফুটবলারদের নিয়ে দল সাজিয়ে শ্রীলঙ্কা, তুর্কিমিনিস্তানের মতো দলকে হারায়। সেখানে আমরা যোগ্যতা না থাকা সত্ত্বেও অরিজিন ফুটবলারদের কোয়ালিটি নিয়ে প্রশ্ন তুলি। এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এটাই সিন্ডিকেট, এটাই সিন্ডিকেটের জয়। তবে পজিটিভ সাইন হলো, লাস্ট কবে বাংলাদেশ এভাবে ব্যাক টু ব্যাক 4টি কম্পিটিটিভ ম্যাচে জয়ের খুব কাছাকাছি গিয়েও ফিরে এসেছিল, এটা আমার জানা নাই। আই থিঙ্ক এইটুকু মোমেন্ট হয়তো নিকট অতীতে হয়ও নাই। হংকং ম্যাচে কোচের স্বেচ্ছাচারিতা এবং খেলোয়াড়দের অপরিপক্কতায় দল হেরেছে। হংকং এর এগেনস্টে হংকং এর মাটিতেও দৃষ্টিকটু মিস বাংলাদেশের পরাজয়ের অন্যতম প্রধান কারণ। কোচ হয়তো চেঞ্জ হবে না, কোচের প্রতি যেহেতু আমাদের ফেডারেশনের আলাদা একটা খাতির আছে, আলাদা একটা ভালো লাগা আছে, তবে আমাদের চাওয়া ভারত ম্যাচের আগে তাকে বিদায় করে দিয়ে
ভারত ম্যাচের জন্য নারী দলের কোচ পিটার বাটলারকে ম্যাচের অ্যাটলিস্ট 10 দিন আগে যদি দায়িত্ব দেয়া হয় তাহলেও হয়তো এর চেয়ে বেটার কোনো রেজাল্ট আমরা পাবো। ওই 10 দিন নারী দলকে তার সহকারী কোচরাই ট্রেনিং করাতে পারবে। এরপরে শেষ ম্যাচ অর্থাৎ সিঙ্গাপুর ম্যাচ তো আগামী বছরের মার্চ মাসে, তার আগে ভালো কোচ নিয়োগ দেওয়া পসিবল। বিশ্বকাপ 2030-এর বাছাই পর্বের ম্যাচ ব্যতীত বাংলাদেশের সামনে আর কোনো কম্পিটিটিভ ম্যাচ নেই। সো হামজা সুমিতকে আমরা আর পাচ্ছি না। ইন্ডিয়া এবং সিঙ্গাপুর ম্যাচের পরে বাংলাদেশ হয়তো কালে ভদ্রে নেপাল, ভুটান কিংবা মালদ্বীপের মতো দলগুলোর সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। নেপাল, ভুটানের সাথে খেলার জন্য নিশ্চয় হামজা সুমিত এত লং ডিস্টেন্স জার্নি করে আসবে না। এর মাঝে সাব চ্যাম্পিয়নশিপ হতে পারে, তবে সেই সাফেও নিশ্চয় হামজা সুমিতের ক্লাব তাদেরকে ছাড়পত্র দিবে না। তার মানে বিশ্বকাপ 2030-এর কোয়ালিফায়ার রাউন্ড মেবি 2028-এ অনুষ্ঠিত হবে। ততদিনে হামজা সুমিতের দেশের প্রতি যে ভালো লাগা, যে ভালোবাসা সেটা থাকবে কিনা এটাই একটা বড় প্রশ্ন।